প্যারোলে মুক্ত হতে রাজি নন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান বলে দলীয় নেতাদের জানিয়েছেন। তবে দলের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মনে করেন, প্যারোল ছাড়া আপাতত তাঁর মুক্তি পাওয়া সম্ভব নয়। দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাগারে যাবার পর নেতারা আন্দোলনের কথা বলে আসলেও পেরিয়ে গেছে 14টি মাস। গণ অনশনই বলেন আর আমরণ অনশন বলুন, করে আপনারা শেখ হাসিনাকে নড়াতে পারবেন না। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দ্রুত মুক্তির উপায় হিসেবে আলোচনায় আসে প্যারোলের বিষয়টি। তা নিয়েও নেতাদের মধ্যে রয়েছে দুই মত। আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্ত করা সম্ভবপর হবে না। দেশনেত্রী প্যারোলে মুক্তি নেবেন না, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিষয়টি নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলাপও করেছেন। বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে বিশ্বাস করেন সবকিছু আঙ্গিক বিবেচনা করে ওনার উপরে ন্যায় বিচার করা হলে উনি জামিন নিয়ে বের হয়ে আসবেন। উনি বলেছেন জামিন আমার অধিকার, সুতরাং এখানে আর কোনো বিষয় আমি বিবেচনায় নেব না। জামিন আমার অধিকার, আইনগতভাবে আমি জামিন লাভের যোগ্য, এবং এরপরে যদি সরকার আমার জেলে রাখাকে প্রলম্বিত করে সেটা সরকারের সমস্যা। তবে খালেদা জিয়ার শিগগিরই জামিন পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। সরকারের সদিচ্ছা ছাড়া এই মামলা জামিন পেয়ে বের হওয়াটা কঠিন। হয়তোবা সরকার এই প্যারোলের তাগিদ দিয়ে কোনো বিশেষ শর্ত আরোপ করার চেষ্টা চলছে। কোনো অবস্থায় কোনো রকম শর্ত দিয়ে ম্যাডাম খালেদা জিয়া বের হবেন না, এবং তার যতটা ইচ্ছা আমরা জানি তিনি আইনের প্রক্রিয়ায় বের হতে ইচ্ছুক। খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি শেষ পর্যন্ত কোন পথে এগোয় তাই এখন দেখার বিষয়। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নুসরাতের জবানবন্দি ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে পিবিআইকে 30 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। এদিকে মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলমকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া সন্দেহভাজন হিসেবে নুসরাতের এক সহপাঠী শামীমকে আটক করেছে পিবিআই। তুমি কিসে পড়ো তুমি? ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিতে থানায় যায় নুসরাত। থানার ওসি মোয়াজ্জেম অভিযোগ আমলে নেয়ার পরিবর্তে উল্টো নানা আপত্তিকর প্রশ্নে জর্জরিত করে নুসরাতকে। অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়। পরে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দায়িত্বে গাফিলতির কারণে ওসি মোয়াজ্জেমকে প্রত্যাহার করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সায়েদুল হক সুমন ওসি মোয়াজ্জেমকে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। মামলার আবেদন গ্রহণ করে শুনানির পর ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আল শামস জগলুল হোসেন ওসির বিরুদ্ধে অভিযোগ তদন্তে পিবিআইকে নির্দেশ দেন। উনি নিজেই যদি এই আইন নিজের অফিসে বসে ভঙ্গ করেন তাহলে আমাদের আর জায়গা থাকে না। আমি ট্রাইব্যুনালকে বলার চেষ্টা করেছি যে এই ওসি সাহেবকে যদি অন্তত বিচারের আওতায় আনা না হয় তাহলে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার এবং আইনের প্রতি, থানার প্রতি একটা আগ্রহ হারাই ফেলবে। উনার রুমটাই যখন উনি নিরাপদ করতে পারেন না তখন এইটা আরও আমি মনে করি যে এক্সাম্পলারি পানিশমেন্ট এবং ওনাকে বিচারের আওতায় আনতে হবে। এদিকে নুসরাতকে হত্যা করার ঘটনায় সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আরেক আসামি শম্পাকে। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়া 2 আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন জানায় কারাগারে থাকা মাদ্রাসার অধ্যক্ষের নির্দেশেই নুসরাতকে পুড়িয়ে মারা হয়। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বাবা AKM মুসা, মা শিরিনা আক্তার ও 2 ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন নুসরাতের পরিবারের সদস্যরা। শেখ হাসিনা নুসরাতের পরিবারের সদস্যদের সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। এ সময় প্রধানমন্ত্রী তাদের সব ধরনের সহযোগিতা ও জড়িতদের বিচারের আশ্বাস দেন।
নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানের হাতে এ সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার এমন হত্যাকাণ্ড ঘটছে বলে দাবি করেন তারা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সচেতন ছাত্র শিক্ষকদের আয়োজনে মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার নুসরাতের মতো হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা মুক্তি পেতে চাই। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেন যৌন নিপীড়ন বিরোধী সেল থাকে, সেই বিষয়ের আইনটি করা হোক। এর মূলে কিন্তু রয়েছে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। পুলিশ, কোর্ট এবং প্রিজনের যতদিন পর্যন্ত আমূল সংস্কার না হবে ততদিন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করা খুবই কঠিন। নুসরাত হত্যার পরিকল্পনাকারী, উস্কানিদাতা এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িতরা যাতে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে সেদিকে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তারা। আমরা ওই দারোগার শাস্তিও দাবি করব। কেন সে সঠিক সময়ে সঠিকভাবে মামলাটা গ্রহণ করলো না? যদি তা করত তাহলে হয়তো ট্র্যাজেডি এত দূর অগ্রসর হতো না। এদিকে ফেনীর আদালত চত্বরে বিক্ষোভ করেছে আইনজীবীরা। এছাড়া শহরের ট্রাঙ্ক রোড ও সোনাগাজী বাজারে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। আর নুসরাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে দিনাজপুর ও বরগুনাতেও। অন্যদিকে এই হত্যা মামলায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রংপুরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় এনে শাস্তি সুনিশ্চিত করার ব্যাপারে আমরা একেবারে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। ফেরদৌস আবির, ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AKM শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি 8 জনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে রায় দেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার। রায়ে অসন্তোষ জানিয়েছেন লিলনের পরিবারের সদস্যরা। 2014 সালের 15 নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন 14 পাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক শফিউলকে। 2015 সালে জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ 5 বছর পর শুনানি শেষে যুবদল নেতা আব্দুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক ও সবুজ শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। এর মধ্যে পিন্টু ও মানিক কারাগারে, পলাতক রয়েছেন সবুজ। মামলায় খালাস পেয়েছেন জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, সিরাজুল, আল মামুন, আরিফ, সাগর, জিন্নাত, ইব্রাহিম ও নাসরিন আক্তার রেশমা। রায়ে অসন্তোষ জানিয়েছেন লিলনের ছেলে। মামলার বাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হওয়ায় মামলার তদারকি ও তদন্ত ঠিকমতো হয়নি বলে অভিযোগ তার। যে তদন্তের ভিত্তিতে মামলা আজকে রায়টা দিয়েছে আদালত, তার নিজস্ব প্রক্রিয়াতে সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমার তো সন্দেহটা তদন্ত নিয়ে। তো তদন্তে যে যা উঠে এসছে সেটা অনুযায়ী করেছে, রায়টা দিয়েছে আজকে। এখন এই তো, আমার তো আগে থেকে রায় নিয়ে কোনো প্রত্যাশা ছিল না। তবে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যে রায়টি দিয়েছে সেই রায়টি অত্যন্ত বিচক্ষণতার সহিত, এবং আশা করছি, আমি আশাবাদী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক শিক্ষক হত্যার যে প্রবণতা, আমি মনে করি যে এই রায়ের মধ্যে এটা বেশ আগামী দিনে কমবে, এইটুকু আমার বিশ্বাস। এদিকে 8 জন খালাস পাওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী বলেছেন, মৃত্যুদণ্ড পাওয়া 2 জনের জন্য আপিল করা হবে। যে 8 জন আসামি খালাস পেয়েছেন তাতে আমরা সন্তুষ্ট, কিন্তু যে 3 জন আসামিকে এই মামলায় জেল দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে 2 জন আসামি কোর্টে প্রেজেন্ট আছে, তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হবে। পুলিশের অভিযোগপত্রে বলা হয়, লিলনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত নাসরিন আক্তার রেশমার স্বামী যুবদল নেতা পিন্টু ও আনোয়ার হোসেন উজ্জ্বল এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন। এদিকে ধর্ম অবমাননাকারী আখ্যা দিয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশ 2 এই হত্যার দায় স্বীকার করলেও এর সত্যতা খুঁজে পায়নি পুলিশ। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ,
রাজশাহী। মজুরি কমিশন কার্যকর, বকেয়া বেতন ভাতা পরিশোধ সহ 9 দফা দাবিতে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠক করছেন 22টি রাষ্ট্রায়ত্ত সহ মোট 25টি পাটকলের শ্রমিক নেতৃবৃন্দ। নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর সন্ধ্যায় দৈনিক বাংলা মোড়ে শ্রম ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে দাবি মানা না হলে 27 এপ্রিল থেকে 3 দিনের জন্য সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে রেখেছেন পাটকল শ্রমিকরা। এর আগে সোমবার সকাল 6টা থেকে 96 ঘন্টার কর্মবিরতি শুরু করেন পাটকল শ্রমিকরা। দেশের বিভিন্ন স্থানে পাটকল ছেড়ে সড়ক ও রেলপথে অবরোধ করেন তারা। এতে খুলনা ও চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে। ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। গত 2রা এপ্রিল থেকে 4ঠা এপ্রিল পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। 10 এপ্রিল বিজেএমসির সঙ্গেও বৈঠকের সমস্যার কোনো সুরাহা না হয় শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন শ্রম প্রতিমন্ত্রী। রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠক করছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফাহমিদা শম্পা। আমরা সরাসরি চলে যাচ্ছি শম্পার কাছে। শম্পা, বৈঠকের বিষয়ে কি জানাতে পারেন আপনি? কি তথ্য আছে? জি, ধন্যবাদ শারমিন। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 2.5 ঘন্টা পরে বৈঠকটি শুরু হয়, সে কারণে কিন্তু এখনো বৈঠকটি শেষ হয়নি। 7:30টার সময় শুরু হয়েছে সন্ধ্যা, এখনো চলছে, প্রায় 2 ঘন্টা হতে চললো। শেষ হলে আসলে সবার মতো আমরাও সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি এবং সেই সিদ্ধান্ত যেই বৈঠকের বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি চলছে এবং সেখান থেকে আসলে কি সিদ্ধান্ত আসে সেটি জানাতে পারবো। তবে কারা কারা এই মুহূর্তে বৈঠক করছে সেটা একটু জানিয়ে রাখতে চাই। শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, তার নেতৃত্বে এখানে 4টি পক্ষ বসেছে। সরকার পক্ষ আছে বিজিএমসির চেয়ারম্যান, এছাড়া রাষ্ট্রায়ত্ত যে 22টি পাটকল আছে তাদের শ্রমিক নেতাদের পাশাপাশি মালিকরাও কিন্তু উপস্থিত হয়েছেন। তার মানে 4 পক্ষ একসাথে বসেছে এবং রুদ্ধদ্বার বৈঠক চলছে। সেখান থেকে নিশ্চয়ই প্রত্যাশা করা হচ্ছে যে 96 ঘন্টার টানা ধর্মঘট এবং প্রতিদিন সকাল 6টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টা করে রেল ও সড়ক পথ অবরোধের যে কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন পাটকল শ্রমিক যে সংগঠনগুলো আছে, তারা নিশ্চয়ই সেই বিষয়ে কোনো একটি সমঝোতা বা সুরাহা হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে কিন্তু বৈঠকে শ্রমিক নেতারা গিয়েছেন। পাশাপাশি বিজিএমসির যিনি চেয়ারম্যান আছেন শাহ মোহাম্মদ নাসিম, তাকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে এর আগেও তো বিজিএমসির সাথে পাটকল শ্রমিকরা 2 দফা বসেছিল, কিন্তু কোনো সমঝোতা বা সুরাহায় আসা যায়নি। এবারে আসলে আপনারা কি প্রত্যাশা করছেন? তিনিও কিন্তু প্রত্যাশা করেছেন যে এই যে অসন্তোষ চলছে এই খাতটিতে, নিশ্চয়ই সেই অসন্তোষের একটি কোনো না কোনো কুলকিনারা হবে। তো সব মিলিয়ে সব পক্ষই কিন্তু এই বৈঠকটির ব্যাপারে ইতিবাচক ভাবনা নিয়েই বৈঠকে বসেছেন। তারপরও আসলে কতদূর কি হয় সেটি বৈঠক শেষে নিশ্চয়ই জানানো হবে। মূল দাবি সেটি হচ্ছে যে শ্রম যে মজুরি কমিশন 2015-র সুপারিশ যেটি আছে সেটি বাস্তবায়ন সহ বকেয়া বেতন যেগুলো আছে শ্রমিকদের, সেগুলো সহ 9 দফা দাবির ভিত্তিতে। এবং তারা কিন্তু জানিয়েছেন যদি এবারও আসলে কোনো আশার বাণী শুনতে না পান তাহলে পরবর্তীতে, যেমনটা আপনিও জানিয়েছেন, যে 27 তারিখ থেকে আবারও কঠোর আন্দোলনের কর্মসূচি তারা ঘোষণা দিয়ে রেখেছে। তো শারমিন, এই ছিল আমার কাছে। পরবর্তীতে নিশ্চয়ই বৈঠক থেকে কোনো না যে সিদ্ধান্তটি আসে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। নিশ্চয়ই। ফাহমিদা শম্পা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। সহকর্মী ফাহমিদা শম্পার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। আর এরই সাথে ডিবিসি সংবাদে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। বাস চাপায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আদালতের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। রাজধানীর সিডাপ মিলনায়তনে 14 দল আয়োজিত নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক গোলটেবিল বৈঠকে এ বিষয়ে মন্তব্য করেন তিনি। শাহজাহান খান বলেন, বিশ্বের কোথাও দুর্ঘটনার দায়ে চালকদের ফাঁসি দেওয়ার মতো সর্বোচ্চ শাস্তির বিধান নেই। তিনি আরো বলেন, সড়কে দুর্ঘটনা কেবল চালকদের দোষেই হচ্ছে না, দুর্ঘটনা রোধে সবারই সতর্কতা জরুরি। অনুষ্ঠানে আলোচকরা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়ন হচ্ছে না। রাজধানীতে পরিবহন সংকট কাটাতে ছোট পরিবহনের বদলে দোতলা এবং বড় বাস নামানোর পরামর্শ দেন তারা। যে ছেলে পা হারান, এই 50 লক্ষ টাকা জরিমানায় কি রায় দিয়েছে আমি কোর্টের কথা বলতে চাই না, আমি জানি না, একজন বিচারপতি ওখানে আছেন, আমি কোর্টের প্রশ্ন তুলতে চাই না। আমি বলি যে ওইখানে যে কথাটা বলা হয়েছে মানবিক কারণে এই রায় দেওয়া হলো। একটা হলো আমার দেশে আইন হলো 5 লক্ষ টাকা জরিমানা, সেখানে 50 লক্ষ টাকা। আমি শুধু প্রশ্নটা উত্থাপন করে রাখলাম
যে এইটা এইভাবে হয় কিনা। ডাকসুর পক্ষ থেকে আলোচিত নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদ না করাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ। তিনি বলেন, ছাত্রনেতাদের এ ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ অভিজ্ঞতা শুনি সমৃদ্ধ হই শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ উল্লেখ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয় এবং অছাত্ররা থাকতে না পারে সেদিকে নজরদারি বাড়াতে হবে। আলোচনায় অংশ নিয়ে অন্য সাবেক ছাত্রনেতারা বলেন, দীর্ঘদিন ডাকসুর নির্বাচন বন্ধ থাকায় জাতীয় সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব বেড়েছে। এই যে নুসরাত হত্যাকাণ্ড হলো, আমি তোমাদের তরফ থেকে কোনো প্রতিবাদ দেখিনি। এইটা আমাকে একটু ব্যথিত করেছে, এটা আমাকে একটু আহত করেছে। কারণ আজকে যে সামাজিক অবক্ষয় ঘটেছে এইটার বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে এক হয়ে প্রতিবাদ করতে হবে। শবে বরাতের দিনক্ষণ ঠিক করা আদালতের বিষয় নয়, এটি ইসলামিক ফাউন্ডেশনের কাজ। এমন মন্তব্য করে আদালত বলেছেন, ধর্মীয় বিষয়কে মামলার বিষয় করা ঠিক নয়। সোমবার এই সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। মজলিসু রুবাইয়াতুল হিলাল ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠনের সভাপতি আবুল বাশার মোহাম্মদ রুহুল হাসান শবে বরাত 20 এপ্রিল নাকি 21 এপ্রিল হবে তা নির্ধারণের জন্য এই রিট দায়েরের অনুমতি চান, কিন্তু অনুমতি না দিয়ে হাইকোর্ট বেঞ্চ বলেছে এই তারিখ নির্ধারণের জন্য ইসলামিক ফাউন্ডেশন যে উপকমিটি গঠন করেছে সেই কমিটির সিদ্ধান্তের জন্য 17 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদালত বলেন যে এটা ধর্মীয় সেনসিটিভ ইস্যু, এটা আদালতে বিষয়বস্তু না করাই ভালো, মামলার বিষয়বস্তু না করাই ভালো। আপনারা আপনাদের বক্তব্য আপাতত ইসলামিক ফাউন্ডেশনে জমা দেন, লিখিত আকারেই বলেন। সেখানে তারা যদি কনসিডারেশনে না নেয় এবং 17 তারিখের সিদ্ধান্ত যদি তারা সেই কনসিডারেশন না নেয়, তখন আপনারা আমাদের কাছে আসবেন, আসলে আমরা তখন ব্যবস্থা নিব। রমজানে নিত্যপণ্যের দাম বাড়ানো ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। অসাধু চক্রের তৎপরতা ঠেকাতে এরই মধ্যে বাজারে কাজ শুরু করেছে মনিটরিং টিম। দুপুরে সচিবালয়ে এমনটা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব, সব রকমভাবে প্রিকশন নেব, যা যা দরকার ইম্পোর্ট করা হয়েছে দেশে, যে পরিমাণ ছোলা দরকার তার চেয়ে বেশি ইম্পোর্ট করা আছে, সব কিছুই আছে। তারপরে অসাধু ব্যবসায় তো কিছু আছেই, আমরা নজর রাখছি, শক্তভাবে হ্যান্ডেল করব, হোপফুলি সব কিছুই স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারি হাসপাতালে মূল্য তালিকা মানা হচ্ছে কিনা তা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। পর্যায়ক্রমে বেসরকারি হাসপাতালগুলোতেও মূল্যের তালিকা নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান তিনি। খুব শিগগিরই স্বাস্থ্য সুরক্ষা আইন মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। দুপুরে সচিবালয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ 2019 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহিদ মালিক। মঙ্গলবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই আয়োজনে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার নিয়ে নানা আলোচনা চলছে ক্ষমতাসীন দলে। গেল কয়েক বছরে অভিজ্ঞতা সুখকর নয় দাবি করে দলটির নেতারা বলছেন, প্রতীক পাওয়ার প্রতিযোগিতায় তৃণমূলে বাড়ছে কোন দল। প্রতীক বাদ দিলে স্থানীয় সরকার নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে মত নির্বাচন পর্যবেক্ষকদেরও। 4 ধাপের উপজেলা নির্বাচন শেষ হয়েছে, কথা উঠেছে ভোটার উপস্থিতি নিয়ে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা ভোটার উপস্থিতি সন্তোষজনক না হওয়ার অন্যতম কারণ সব রাজনৈতিক দলের অংশ না নেয়া। নির্বাচন পর্যবেক্ষকরা মনে করেন, দলীয় প্রতীক না থাকলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ সহজ হতো। আমরা দীর্ঘদিন ধরে অরাজনৈতিক ভিত্তিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচন দেখে অভ্যস্ত, তো ফলে নতুন এই আপনার মাত্রাটি অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতীক বরাদ্দটাই অর্ধেক বৈতরণী পার হওয়া, এরকমভাবে অনেকে নিয়েছেন, তো ফলে এটা একটা ইম্প্যাক্ট করেছে ভোটার টার্ন আউটের উপরে। দলীয় স্থানীয় নির্বাচনটা যখন আমরা দেখতে শুরু করলাম এবং যে ত্রুটিগুলো আমাদের চোখে পড়া শুরু করলো, ভায়োলেন্সটা অনেক তীব্র হলো, অনিয়ম হলো, টাকার ছড়াছড়ি হলো, একটি নির্বাচনও কিন্তু সুষ্ঠুভাবে হতে পারেনি। তৃণমূলে দ্বন্দ্বের জায়গাটা অনেক বেশি তীব্র হয়েছে।
দলীয়ভাবে না হলে তখন তো প্রত্যেকে ব্যক্তি হিসেবে যাবে, দল হিসেবে যাবে না। দলের কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনাও হয়। দলীয় প্রতীকে না হলে উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনার কথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদকও। এছাড়া তৃণমূলের কোন্দল তৈরির কারণও বলছেন উপজেলায় দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে দেখা যায় যে দলের ভিতরে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এটি স্থানীয় সরকারকে স্থানীয় সরকার এবং স্থানীয় ভিত্তিতে সংগঠনের অনেক সময় ক্ষতি সাধন করে। 2015 সালে ইউনিয়ন ও উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন সংক্রান্ত 5টি আইন সংশোধন করে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে থাকছেন 21 পদকজয়ী এই শিল্পী। সিলেট থেকে ফেরার পথে ট্রেনে হৃদরোগে আক্রান্ত হন সুবীর নন্দী। রবিবার রাত 10:30টার দিকে তাঁকে ঢাকার সিএমএইচে নিয়ে যান স্বজনরা। হৃদরোগ ছাড়াও দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন 66 বছর বয়সী সুবীর নন্দী। 40 বছরের সঙ্গীত জীবনে সুবীর নন্দী গেয়েছেন 2500-এরও বেশি গান। 1976 সালে সূর্যগ্রহণ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন সুবীর নন্দী। 1981 সালে বাজারে আসে তার প্রথম একক অ্যালবাম। 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। ওনাকে আমরা লাইফ সাপোর্টে রেখেছি, লাইফ সাপোর্টে আছেন। ওনার যে কিডনির জন্য ডায়ালাইসিস করা হয়েছে, ওনার অন্যান্য যে ইয়াগুলো লাইফ সাপোর্ট যেটা আছে সেটা দেওয়া হচ্ছে, এবং ওনার হার্টের যে চিকিৎসাগুলো সেই চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে। ওনার যেহেতু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 3 মিনিটের মতো একটা সময় কার্ডিয়াক অ্যারেস্টে গেছে, তো এইখানে তো ওনার নার্ভাস সিস্টেমও ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এখন সমস্ত কিছু মিলিয়ে উনি কিন্তু একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছেন। দোয়া করবেন আমার বাবার জন্য, মানে তিনি যেন আবার ফিরে আসেন। এই আর এখন উনি স্টেবল আছে, বাট নট আউট অফ ডেঞ্জার। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো রকম রিউমার না ছড়ানোর জন্য। বৈশাখের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হলো যাত্রাপালা অশ্রু দিয়ে লেখা। ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত এই যাত্রাপালা মঞ্চস্থ করেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। বাংলার প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন যাত্রাপালা। সমাজ ও রাষ্ট্রের নানা ঐতিহাসিক বিষয়কে কেন্দ্র করেই রচিত হয় যাত্রার পটভূমি। ইতিহাসের ঘটনা প্রবাহ থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন ক্রান্তি লগ্নে দিক নির্দেশনা দেওয়ার অনন্য মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে বাংলার যাত্রাপালা। প্রতি বছর 2রা বৈশাখ সন্ধ্যায় চারুকলা অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকরা আয়োজন করেন যাত্রাপালার। এবছর শিক্ষার্থীদের অভিনয়ে অশ্রু দিয়ে লেখা যাত্রাপালার মধ্য দিয়ে ফুটে ওঠে সুলতানি আমলের বাংলার প্রেক্ষাপট। যাত্রার মধ্য দিয়েই উচ্চারণ করা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি আর ঐক্যের মন্ত্র। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। রাঙামাটি ও বান্দরবানে পানি খেলার মধ্য দিয়ে শেষ হলো মারমা সম্প্রদায়ের নতুন বছর বরণের মূল উৎসব সাংগ্রাই। এছাড়া বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব পালন করছে পাহাড়ের মানুষ। পুরাতন বছরের দুঃখ গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় জলকেলি উৎসব। একে অন্যের গায়ে পানি ছেটানোর এই উৎসবে মেতে ওঠে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। রাঙামাটির কাপ্তাইয়ের নারায়ণগিরি হাইস্কুল মাঠে সাংগ্রাইয়ের ঘণ্টা বাজিয়ে জলকেলি উৎসবের উদ্বোধন করা হয়। মারমা তরুণ তরুণীরা কয়েকটি দলে ভাগ হয়ে অংশ নেয় এই খেলায়। ওয়েট করে থাকি সারা বছর যে অনুষ্ঠানটা আসবে, আমরা অনেক মজা করব, আমরা পানি খেলি, অনেক এনজয় করি, তো এটা অনেক ভালো লাগে, অনেক খুব প্রিয় একটা ফেস্টিভ্যাল আমাদের। পানি দিলে আমরা সব কষ্ট দুঃখ দূর করে দিই। জলকেলি উৎসবের পাশাপাশি চলে সাংস্কৃতিক পরিবেশনা। মারমা সম্প্রদায়ের এই প্রধান সামাজিক অনুষ্ঠানে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়। পার্বত্য চট্টগ্রামের শান্তি এবং স্থিতিশীল প্রতিষ্ঠিত হোক,
আর যাতে আমরা আর খুন চাই না, আমরা রাহাজানি চাই না, আমরা সন্ত্রাস চাই না। আমরা সবার সাথে সম্প্রীতির মাধ্যমে মিলেমিশে আমরা বসবাস করতে চাই। এদিকে পুরনো বছরের গ্লানি ধুয়ে মুছে সাংগ্রাই উৎসবের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বান্দরবানের মারমারা। বরাবরের মতো উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রিলংপোয়ে বা জলকেলি উৎসব। সোমবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য ধর্মের জন্য এই আনন্দ উৎসব যারাই হোক না কেন, আমরা সবাই ভাগিদার এবং দেখি চারদিকে পাহাড়ি বাঙালি হিন্দু। এই উৎসবের মধ্য দিয়ে পাহাড় থেকে সব অপশক্তি দূর হবে এমন আশা মারমা সম্প্রদায়ের। ফেরদৌস আবির, ডিবিসি নিউজ ডেস্ক।